সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলায় জবানবন্দি দিচ্ছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর প্রসিকিউশন ও আব্দুল্লাহ আল মামুনের আইনজীবীর সামনে এই সাক্ষ্য নেওয়া হচ্ছে। তিনি জানান, ডিবি কার্যালয়ের সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহার করে টেলিভিশনে বিবৃতি প্রদানের জন্য বাধ্য করা হয়েছিল। তিনি আরও জানান, আন্দোলন দমনের প্রতি রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বাড়িতে কোর কমিটি বৈঠক হতো, যার একটি বৈঠকের সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছেন আমাদের সহকর্মী আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। আরিফ, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন আমাদের। শাইলি, ট্রাইব্যুনাল ১-এ যে মামলায় মানবতা বিরোধী অপরাধের যে মামলাটি রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যে মামলাটি চলেছে, সেখানে আজকে কিন্তু রাজসাক্ষী এই মামলার আসামিও তিনি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি সাবেক আইজিপি, তিনি কিন্তু রাজসাক্ষী হিসেবে আজকে জবানবন্দি দিচ্ছেন। এখন বিরতি চলছে ট্রাইব্যুনালে। বিরতির আগে তিনি প্রায় ১ ঘন্টার উপরে কিন্তু কথা বলেছেন, সাক্ষী দিয়েছেন এবং তিনি তার রাজসাক্ষীতে বিভিন্ন সেই সময়কার তথ্য কিন্তু তুলে ধরেছেন। গত যে আওয়ামী লীগ সরকারের আমলে যে কার্যক্রমগুলো ছিল বা হয়েছিল সেগুলো কিন্তু তুলে ধরেছেন। তার মধ্যে তিনি যখন র্যাবের মহাপরিচালক ছিলেন, তিনি বলেছিলেন যে তখনকার সময় কিন্তু সেখানে আসলে টিএফআই সেলে এখানে আটক করে রাখা হতো বন্দীদের, এবং বিশেষ করে যারা রাজনৈতিক মতবিরোধ রয়েছে বা আওয়ামী লীগের বিপক্ষে যারা ছিলেন তাদেরকে আসলে সেখানে আটক করে রাখা হয় সেটি কিন্তু বলেছেন। এবং সেখানে গুম, হত্যা যেটি বলা হয় ক্রস ফায়ার, সেটিও করা হয়েছিল সেটি বলেছেন তিনি, যে গত যে আওয়ামী লীগ সরকার, সেই সরকারের নির্দেশেই আসলে সেই কাজগুলো করা হতো। এবং তিনি আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলেছেন। নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন। ২০১৮ সালের যে নির্বাচন, সবাই যেটি বলা হয় রাতের ভোট, দিনের ভোট রাতে করা হয়েছিল, সেটি নিয়ে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে তখনকার সময় যে আইজিপি ছিলেন, তার নির্দেশেই আসলে সরকার এই ৫০% যে রাতে ব্যালটে ভর্তি, সেটি সিদ্ধান্ত নেয় এবং সেটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তৎকালীন সরকার কিন্তু বিভিন্ন ডিসি, এসপি এবং এসি ল্যান্ডদের নির্দেশনা দিয়েছিলেন। এমন তথ্য কিন্তু তিনি জানিয়েছেন। এবং যদি গণঅভ্যুত্থানের কথা বলি, তো গণঅভ্যুত্থানের সময় কিন্তু ২৪-এর যে গণঅভ্যুত্থান, সে সময় তিনি আইজিপি ছিলেন। আইজিপি থাকাকালীন সময়ে কিন্তু তিনি এই আন্দোলন দমানোর বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, সরকারের পক্ষ থেকে যে আন্দোলন দমানো, সেটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এবং তিনি জানিয়েছিলেন যে ১৯ জুলাই কিন্তু যখন আর্মি ডিপ্লয়েড হয়, এরপর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়েছেন, তার বাসায় কোর কমিটির বৈঠক হতো এবং সেই বৈঠকে তিনি সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু থাকতেন। এবং সেখানে ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন সেখানে কোর কমিটি থাকতেন এবং তাদের উদ্দেশ্যই ছিল সরকারের নির্দেশে এই আন্দোলনটাকে দমানো, যেটি গণঅভ্যুত্থান হয়েছিল সেটি দমানো। এবং তিনি আরো সেখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে আমরা দেখেছিলাম যে কয়েকজন সমন্বয়ককে কিন্তু ডিবি কার্যালয়ে আটক রাখা হয়েছিল, সেটিও তিনি বলেছেন সেই আটক করে রাখার বিষয়ে সরকারের নির্দেশনা ছিল। এবং এটি ডিজিএফআই এর নির্দেশে আসলে তৎকালীন সময় ডিবির যে প্রধান হারুন, তিনি আসলে এই সমন্বয়কদের আটক করেছিলেন এবং আটক করে রেখে তাদেরকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল। এবং একমাত্র কারণ ছিল যে সরকারের সাথে যেন আপোষ করা হয়, এই আন্দোলন দমানোর জন্য যে সরকারের সাথে আপোষ করার সেই বিষয়টিতে। তিনি আরো বলেছেন যে তখনকার সময়ে কিন্তু আসলে সমন্বয়কদেরকে চাপ দিয়ে কিন্তু আসলে এই একটি টেলিভিশনে বিবৃতি দেওয়ার বিষয়টিও কিন্তু তিনি বলেছেন, তখনকার সময়ে এই সরকারের নির্দেশে সেটি করা হয়েছিল। তো এখন পর্যন্ত এইটুকুই তিনি আসলে এই ট্রাইব্যুনালে তিনি জবানবন্দি দিয়েছেন। পরবর্তীতে বিরতির পর আবারও তিনি জবানবন্দি দেবেন, তারপরের সংবাদে আমরা আসলে সেগুলো জানিয়ে দিতে পারবো। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল এলাকা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু অংশ অবৈধ বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এছাড়া ৩ মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। এর ফলে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরল। এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে। সেই সঙ্গে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল ঘোষণা করা হয়। একটি অদৃশ্য চক্র ভোট বানচালের ষড়যন্ত্র করছে, তাই গণতন্ত্র বিরোধী লুকিয়ে থাকা শত্রুদের চিহ্নিত করে মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। দুপুরে রাজধানীর মুগদায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি সব কথা বলেন। 17 বছর মানুষকে যন্ত্রণা দিয়ে এখন পালিয়ে আছে দিল্লিতে। ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায়, কিন্তু চোখে দেখা যায় না। সজাগ থাকবেন, প্রত্যেকটা ঘটনা বুঝতে চেষ্টা করবেন। আর সেইভাবে এই বাংলাদেশে গণতন্ত্রের বিরোধী, ভোটের বিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য আপনারা সদা প্রস্তুত থাকবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল 5টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। এর আগে রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামাতে ইসলামী ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে বৈঠক হলেও সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা কাটেনি। নিজেদের আগের অবস্থানেই তুলে ধরেছেন বিএনপি, জামাতে ইসলামী ও এনসিপি। তবে প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারাবাহিক সংলাপকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ থেকে বৈধ শিক্ষার্থী ছাড়া কোনো বহিরাগত বা অতিথি হলে অবস্থান করতে পারবে না। সকালে ডাকসু হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্দেশনার কথা জানানো হয়। ডাকসু নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ আলাদা প্যানেল দিয়েছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্যানেল 10টির মতো। এবার ডাকসুর 28টি পদের বিপরীতে মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের নির্বাচনের প্রচার প্রচারণা এখন জমজমাট। জোটবদ্ধ স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নেমে যাচ্ছেন, ভোটারদের দুয়ারে দুয়ারে চাইছেন ভোট, দিচ্ছেন প্রতিশ্রুতি। পুরুষদের পাশাপাশি পিছিয়ে নেই নারীরা। তবে প্রচারণার সাইবার বুলিং সহ নানা প্রতিবন্ধকতার অভিযোগ তুলেছেন নারী প্রার্থীরা। আসলে প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দীর্ঘ 33 বছর পর গত 29 আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। 25টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 179 জন প্রার্থী। চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই চলছে জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাণবন্ত প্রচারণা। ছাত্রদল, ছাত্র শিবির সহ সমন্বিত শিক্ষার্থী জোট, শিক্ষার্থী ঐক্য ফোরাম, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন ও বামপন্থী প্যানেলের প্রার্থীরা সহ সকলেই ভোট চেয়ে প্রচারণায় নেমেছে। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 11 সেপ্টেম্বর। এই নির্বাচনকে ঘিরে আমাদের সকলের মাঝেই একটি আলাদা প্রত্যাশা আছে। আমাদের অফিসিয়াল নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হয়েছে। আমরা বিভিন্ন বিভাগ এবং আবাসিক হলগুলোতে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। প্রার্থীরাই না, যাতে ভোটাররাও অংশগ্রহণ করে এবং এই নির্বাচনটাকে উপভোগ করে, এটাই মূল কথা। পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে অংশ নিচ্ছে প্রচারণায়। তবে সাইবার বুলিং সহ কিছু প্রতিবন্ধকতার অভিযোগ তুলেছেন নারী প্রার্থীরা। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে না এখানে। আমরা আশাবাদী যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে প্রশাসন উপহার দিতে পারবে। প্রত্যেকটা স্টুডেন্টদেরই আমাদের প্রচারণায় খুব ভালোভাবে সাড়া দিচ্ছেন, তারা আমাদের প্রচারণাকে স্বাগতম জানাচ্ছেন। ভবিষ্যতে শুধু জাকসু না, জাকসু, ডাকসু, রাকসু বা যে কোনো নির্বাচনে আর কেউ নারীকে শীর্ষ পদে দিতে ভয় পাবে না। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। এবার মোট ভোটার
11,919 জন। এর মধ্যে ছাত্র 6,102 জন আর ছাত্রী 5,817 জন। আপনাদের সদয় জ্ঞাতার্থে অবগত করছি যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য 179 জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তকরণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আনন্দ উচ্ছ্বাস আর গণতান্ত্রিক চর্চার আবহে এগিয়ে যাচ্ছে জাকসু নির্বাচন। ভোটারদের ভোটেই নির্বাচিত হবে যোগ্য প্রার্থী, এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে সকাল থেকে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেছে। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভেটেরিনারি ও পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে শিক্ষক কর্মকর্তাকে রোববার অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে বহিরাগতরা হামলা করে শিক্ষার্থীদের। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার রাতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। সোমবার সকাল 9টার মধ্যে সকল ছাত্রছাত্রীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। শিক্ষার্থীরা বলেন, সোমবার 6 দফায় আলটিমেটাম দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত প্রশাসনের কোনো সাড়া নেই, তাই বাধ্য হয়ে দাবি আদায়ে রেলপথ অবরোধ করা হয়েছে। আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে আলোচনায় বসতে আগ্রহী, কিন্তু আমাদের শিক্ষকরা আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করছে না কিংবা রেসপন্স করছে না। তাহলে আমরা কিভাবে আলোচনায় বসবো? আমাদের প্রথম দাবি যে আমাদের হল ভ্যাকেন্টের যে নির্দেশনা সেটা প্রত্যাহার করতে হবে। আমরা শিক্ষকদের সাথে আলোচনায় বসবো। বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান সংকট দ্রুতই কেটে যাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, যে কোনো সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় সহ স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ের ঘটনা নিয়ে সবার সাথে মন্ত্রণালয় উদ্বিগ্ন। বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজনে সব সহায়তা করা হবে, দ্রুত সময়ের মধ্যে সমাধান আসবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকেই এটা এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে। আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা ধৈর্যের সাথে সহিষ্ণুতার সাথে যেন সমাধানগুলো খুঁজে পাওয়া যায় তার দিকে ধাবিত হবার জন্য আহ্বান জানাচ্ছি। দর্শক, ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিফতা গালিব। গালিব, ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? বহিরাগতদের হলে থাকার নিষেধাজ্ঞার বিষয়টি কতটুকু মানা হচ্ছে জানাবেন আমাদের। ধন্যবাদ সাহেলে। আপনি জানেন যে আগামী 9 সেপ্টেম্বরকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আসলে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু গতকাল একটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যেটি আমরা জানি যে গতকাল হাইকোর্টের মাধ্যমে আসলে ডাকসু নির্বাচনকে স্থগিত করে দেওয়া হয়। আবার কিছুক্ষণ পরেই তার ঘণ্টাখানিক পরেই আবার ডাকসু হাইকোর্টের সে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। তো আসলে গতকাল রাতেই আবার একটি ঘটনা ঘটায় যে আলী হোসেন নামে এক শিক্ষার্থী আসলে ফাহমিদা আলম নামে এক প্রার্থীকে গণধর্ষণের হুমকির যে বিষয়টা আসলে উঠে এসেছে, এটি নিয়ে আসলে ক্যাম্পাসে একটা চাঞ্চল্যকর অবস্থা একটা তৈরি হয়েছিল। সেটার প্রেক্ষিতে সকালে ছাত্রদল বিক্ষোভ মিছিল করে এবং ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেল তারা সংবাদ সম্মেলন করে। তারা জানিয়েছে যে আলী হোসেন নামে যে শিক্ষার্থী তাকে অতি দ্রুত তাকে আইনের আওতায় এনে তার ছাত্রত্ব বাতিল সহ তারা অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা জোর দেয়। এছাড়া দুপুরে মধুর ক্যান্টিনে শিক্ষকদের একটি সংগঠন মধুর ক্যান্টিনে তারা বৈঠক করে। সেখানে তারা জানিয়েছে যে ক্যাম্পাসে আসলে আগামী ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে যে পরিস্থিতির নিয়ন্ত্রণ, এছাড়া নারী শিক্ষার্থীদের হেনস্থা, অনলাইন বুলিং সহ তারা 13 দফার দাবিতে তারা এই বৈঠকটি করে। এই বৈঠকের প্রেক্ষিতে তারা ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে তারা একটি স্মারকলিপি পাঠায়। সেই স্মারকলিপি দিয়ে করা হয়। তো এই ছিল আসলে ডাকসু নির্বাচনের
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। সাহেলে। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী গালিব, ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। উৎপাদন টার্গেট কমানো, ওভারটাইম নিশ্চিতকরণ সহ 20 দফা দাবি আদায়ে গত 2 দিন ধরে আন্দোলন করে আসছিলেন নীলফামারী উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি শ্রমিকরা। এর ফলে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা আন্দোলনে নামলে আজ সকাল 10টায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ ও লাঠি চার্জ করে। সংঘর্ষে এক শ্রমিক নিহত, অর্ধশতাধিক শ্রমিক আহত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। কসবা উপজেলার বুক চিরে প্রবাহিত বেজনা নদী এবং জিয়াখালটি দীর্ঘদিন পানির অভাবে অনেকটাই মৃত প্রায় ছিল। তবে সরকারি উদ্যোগে শুরু হয় খনন কাজ। সম্প্রতি সফলভাবে শেষ হওয়ার সুফল পাচ্ছেন এলাকার মানুষ। খননের পাশাপাশি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিনিধি আলমগীর হোসেনের তথ্যচিত্র আরও জানাচ্ছেন আফজাল হোসেন। দীর্ঘদিন ধরে পানির অভাবে মৃতপ্রায় ছিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বুক চিরে প্রবাহিত বিজনা নদী ও জিয়াখাল। অবৈধ দখল আর পলি পড়ে খালটির পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে এলাকার কৃষি, পরিবেশ এবং জলবদ্ধতা সমস্যার মুখে পড়ে সাধারণ মানুষ। অবশেষে সরকারি উদ্যোগে শুরু হয় খনন কাজ, যা সফলভাবে শেষ হয়েছে। এবারে যে বৃষ্টি হয়েছে, এই পানি এই খাল যদি খনন না করতো তাহলে আমরা এদিকে বন্যা হইতো। আগে মনে করেন পানি একটু বাজার ময়লার পানি হইতো, একটু সমস্যাটা আছে। ইনশাল্লাহ মানুষের মাছ টাছ কদিন ধরে মারতে পারবো। গ্রামের যে পানি নিষ্কাশন ব্যবস্থাটা এটা অনেক সুন্দর হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এবং জলবদ্ধতা নিরসনে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়। কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা খুবই খুশি এই খাল খননের ফলে। আর আমরা পরবর্তীতে এই খালের দুই পাশের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করব। বিশেষ করে যদি বৃক্ষরোপণ, তাহলে চারা রোপণ করতে পারি, সেই বিষয়টা আমাদের মাথায় আছে। খননের পাশাপাশি ভবিষ্যতে খালটির পাশে হাঁটার পথ এবং সবুজ বনায়নের পরিকল্পনাও রয়েছে। বিজনা নদী ও জিয়াখালের পানি কসবাবাসীর জীবনে যেন এক নতুন সকালের সূচনা করেছে। আফজাল হোসেন, মাই টিভি।